আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না, আমার বধুতে বন্ধু ভেজাল ছিল না, আমার সুরেতে কোনো দুঃখ ছিল না, আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না, আমার ভালোবাসাতে ফাঁকি ছিল না। মওলা, কিন্তু এখন সব আছে। দুর্দান্ত শুনছিলাম দাদা। এই পাওয়া না পাওয়ার গল্পে আবারও ফিরবো, তবে ফেরার আগে আমি একটু দর্শকদের শুভেচ্ছা জানাতে চাই। প্রিয় দর্শক, আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে পর্দা, কালের কণ্ঠের কালের সুর, এখানে এই বিশেষ সময়ে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন। তার পরিচয় আর নতুন করে কি দেব, আপনারা তো গানেই শুনলেন। তিনি হলেন আমাদের পথিক নবী। দাদা কেমন আছেন? এই তো দাদা আছি। এই যে আমাদেরকে সময়টা দিচ্ছেন ঈদের সময়, এই সময়টা বেশ ব্যস্ততার একটা সময়। আমরা এই সময়ে আপনার যে বিগত সময়ের স্মৃতি, আমরা একটু স্মৃতি শুনবো। মানে ঈদের কোনো বিশেষ স্মৃতি আপনার জীবনে যেটা এখন খুব মনে পড়ে, এরকম কোনো স্মৃতি একটু শুনি আপনার থেকে আগে। ঈদের বিশেষ স্মৃতি কি বলবো দাদা, ঈদ তো স্মৃতিবহুল। হয় না, কোনো ঈদে হয়তো আপনার খুব মন খারাপ ছিল, কোনো ঈদে হয়তো একটু মনটা বেশ, প্রায় ঈদেই তো মন খারাপ থাকে। সেটার কারণ কি? অনেক রকম কারণ দাদা, সব কারণ মানে ঈদে মন সব একটা বিশেষ কারণ শুনি না, বলতে হবে এমন না। না একটু বিশেষ কারণগুলো শুনি। না, ঈদ না শুধু, আমার বাসায় বলে এরকম যে কোনো বিশেষ দিন তুমি এরকম কেন, যে কোনো একটা বিশেষ দিনগুলো যেমন থাকে না, ঈদ, কারো জন্মদিন, বাচ্চাদের জন্মদিন বা অন্য কোনো বিষয়, মানে স্পেশাল ডে। কিন্তু স্পেশাল ডেতে আমি স্পেশাল না, আমি নাকি কেমন যেন একটু খাপছাড়া থাকি, এলোমেলো থাকি হয়তো বা। এটা কেন দাদা? মানে একটু দু একটা কারণ শুনি, সব কারণ হয়তো আমরা শুনবো না, যেটা আপনার ভক্তরা শুনতে পারে এমন একটা কারণ শুনি না। তো একটা কঠিন বিষয়, কঠিন কথা। ভক্ত জিনিসটা তো অনেক সিরিয়াস একটা ব্যাপার। আমি তো সবার ভক্ত, আমার তো মানুষকে ভালো লাগে। সেটা তো আপনি বিনয় থেকে বলছেন, কিন্তু আপনার অনেক ভক্ত আছে। বিনয় থেকে বলছি না, এটা অরিজিনালি আমার ভিতরটা আমি এভাবে তৈরি করি। আমি আর কি অনেকের ভক্ত, আমি সবার ভক্ত, প্রকৃতির ভক্ত, মানুষের ভক্ত, আমার শ্রোতাদের ভক্ত। আমি ভালোবাসি সবাইকে। এখন আমাকে কে ভালোবাসলো না বাসলো সেটা আমার টেনশনের বিষয় না, চিন্তার বিষয় না, এই আর কি। আর থাক, ভালো লাগে না মানে কি, ভালো লাগে বলি ভালো লাগে না। গরুর হাটে যাওয়া হয়েছে কখনো? গিয়েছি, দু একবার তো অবশ্যই গিয়েছি। সেখানে কোনো বিচিত্র অভিজ্ঞতা? গরুর হাটের বিচিত্র অভিজ্ঞতা না, আমিও তো একটা গরুর মতোই, কিন্তু আমার তো এটা কেন বললেন বা এটা কেন মনে হলো? গরুর হাটে গরুদের সঙ্গে আমার সমস্যা হওয়ার কথা না, আমি নিজেও একটা গরুর মতোই চরিত্র। না সেটা কেন? আমরা তো দেখলাম যে আপনি একজন, না এটা হয়তো আপনি বিনয় বা আপনার একটু ভিন্ন একটা জীবন দর্শন থেকে বলছেন, কিন্তু মানে হয় না যে গেলেন কিন্তু দেখলেন যে এত মানুষের সমাগম, মানে হয় না যে না আমার ভালো লাগছে না এখানে, বা আমার ভালো লাগছে। ভালো লাগবে না কেন, ভালো লাগে, বিচিত্র পরিবেশ, গরুর হাট। তবে সবসময় একটা আতঙ্কে থাকা হয় আর কি, গরুর গুঁতা খাওয়ার ভয়ে আর কি। কারণ ছোটোবেলায় গরুর গুঁতো খেয়েছি, তো গ্রামে বড় হয়েছি। আর একটা স্মৃতি আছে আমাদের পাশের বাড়িতে গ্রামে, মানে দুটো ষাঁড় গরু ছিল। গরুগুলোকে যখন পুকুরে গোসল করাতে আনতে হয় বা মাঠে খেতে কাজ করে নিয়ে যেতে হয়, তখন আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। তো গ্রামের বাড়ি তো থাকে না এরকম, মানে পাশাপাশি বাড়িগুলো, মাঝখান দিয়ে দুদিকে বাড়ি, মাঝখান দিয়ে গ্রামের রাস্তা বের হয়ে এসছে, এরকম পরিবেশ আমাদের গ্রামের ছিল। তো আমার একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে যে আমাদের পিছনের বাড়ির পরের বাড়িটাতে দুটো বড় বড় শিঙালা দুটো ষাঁড় গরু ছিল। এই গরু দুটোর কাছে মানুষজন ভয়ে যেত না, এবং গরু দুটো মানুষকে গুঁতা মারত, একটু অ্যাগ্রেসিভ মোডে থাকতো হ্যাঁ সময়। কী কারণে থাকতো সেটা গরুই জানে।
নাই, সে গরু তো অনেক আগের কাহিনী। তো গ্রামে আমাদের বাড়ির সামনে, আমাদের মেন দরজা থেকে বেরোলে রাস্তাটা পড়ে। আমার পাশে আমার চাচার বাসার এরকম মাটির দেয়ালগুলো, মাটির বাড়ি দেখা আছে তো না? হ্যাঁ হ্যাঁ দেখেছি। তো মাটির বাড়ি দেয়ালে দাঁড়িয়ে ছোটো বোনটা মানে ছিল, মানে দাঁড়িয়ে ছিল না, আমরা দুজন দাঁড়ানো ছিলাম। তো কী যেন মনে করে আমার ছোটো বোনটা বোধহয় লাল ফ্রক পরেছিল বা কিছু একটা, মানে লাল রং পরেছিল আর কি। ও যাচ্ছিল, গরু দুটো নিয়ে যাচ্ছিল, কাঁধে লাঙল জোয়াল আর দুটো গরু যাচ্ছে সামনে, যে নিয়ে যাচ্ছে সে তার হাতে লাঠি, গরু দুটোকে নিয়ে যাচ্ছে আর কি, পিছন থেকে মেরে 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 নিয়ে যাচ্ছে যেভাবে আর কি, বা বলছে যা যা আওয়াজ করে যেভাবে। হঠাৎ করে দেখলাম যে একটা গরু অ্যাগ্রেসিভ হয়ে মানে আমার মানে ছোটো বোনটাকে মানে গুঁতো দেওয়ার জন্য আসলো তো মানে পরিস্থিতিটা এমন যে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার মতো সময়, সুযোগ বা পরিবেশ নাই ওই জায়গায়। তো আমার ছোটো বোনটা ভয় পেয়ে মানে আমার চাচার বাড়ির দেয়ালে দাঁড়িয়ে গেল আর সে গরুটা ঠিকই গিয়ে তাকে গুঁতো দিল শিং দিয়ে, এবং দুটো শিংয়ের মাঝখানে আমার ছোটো বোনটা আটকে গেল। এবং পরে গরুটাকে জোরে পিছন থেকে অনেক জোরে মেরে তারপর ভাগায় নিতে হইলো আর কি। যখন সে শিংটা উঠায় নিয়ে গেল, তাহলে মাটির দেয়াল তো, দেয়ালের শিংয়ের মাথার দু জায়গা চোখা হয়ে মানে গর্ত হয়ে গেছে আর কি, মাটি উঠে গেছে। এই স্মৃতিটা গরু সম্পর্কে আমার মনে পড়লে ভয় লাগে, ওই কারণে গরুর হাটে গেলে আমার আরও বেশি ভয় লাগে এখনও। তো একটা ভয়াবহ ব্যাপার, হ্যাঁ, মানে বলছি যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট মানে আমার ঠিক মতো যদি আমার ছোটো বোনটার শরীরে গরুর শিংটা লাগতো তাহলে আল্লাহ জানে মানে হায়াত আছে, বেঁচে আছে। কিন্তু একদম আমার নিজের চাক্ষুষ দৃশ্য, গ্রামে এরকম আরও অনেক রকম বিভৎস ভয়ঙ্কর দৃশ্য, অনেক স্মৃতি আমার আছে গ্রামের। তো যেহেতু গরু প্রসঙ্গে আসলো, তাই আমি একটা গ্রামের আমার দেখা একটা দৃশ্য, ভয়ঙ্কর একটা দৃশ্য আমি বর্ণনা করলাম। এই তো গেল, আমরা আপনার স্মৃতিচারণ শুনছিলাম। এবার একটু ফিরবো, আমাদের অনেকগুলো প্রজন্ম আপনার গানের সাথে আসলে বেড়ে উঠেছে। আমরা এখনো যখন মিউজিক্যাল আড্ডায় বসি, আপনি প্রাসঙ্গিক হয়ে যান সেখানে। মানে প্রাসঙ্গিক না, আমি একটা কথা বলি, আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। মানুষের জীবন ছোট, আমার জীবন তো অবশ্যই ছোটোই জীবন, মানুষের জীবন আর কতক্ষণের। তো আমি মানে মানুষের সামনে গান নিয়ে মানে গান করছি, মানুষের সামনে গান শোনাচ্ছি মানুষকে। এটা আজকের থেকে প্রায় 36-37 বছর আগের কাহিনী আর শুরু করেছিলাম আমি। তো 36 বছরে কী ঘটে, একটা বাচ্চা জন্ম নিল, 18 বছরের মধ্যে বড় হলো, প্রাপ্তবয়স্ক হয়ে গেলো। সে যদি 18 বছর একটা বিয়ে করে, আর একটা বাচ্চা হবে, হয়ে তার আবার 18 বছর হয়ে যাবে, মানে 2টা জেনারেশন প্রাপ্তবয়স্ক হবে। রাইট। এতদিন ধরে আমি মানুষের সামনে গান করছেন। তো এটা কোনো ব্যাপারই না। অনেক গান সময় দিয়ে বেঁধে দিলে গানের সীমা রাখার কোনো বাউন্ডারি নেই, এটা সারা জীবন ধরে শিখতে হয়। তবে আমার যেটা মনে হয়, গানের সঙ্গে লেগে থাকা, গান নিয়ে চর্চা করা, গান নিয়ে ভাবা, পারফরমেন্স করা, মানুষের সামনে হোক, ক্যামেরার সামনে হোক, মাইক্রোফোনের সামনে হোক, খোলা মাঠে হোক, একা হোক, গানের সাথে থাকা, গানের সঙ্গে থাকা। তো এখন পেশাগতভাবে গান আমি করি, মানুষের সামনে গান করি, বা মিডিয়াতে আসতে হয় এরকম মাইক্রোফোনের সামনে, ক্যামেরার সামনে গান পারফরমেন্স করি, গান করি, সেটা একটা অন্য আছে, এটা একটা কর্মজীবন। কিন্তু এর বাহিরে আমি গান মানে গানের আমার ভিতর থেকে একটা গান জন্ম নিচ্ছে, এটার প্রথম দর্শক তো আমি, শ্রোতা তো আমি। তো ওই মুহূর্তটা মানে আমি যখন নতুন কোনো গান তৈরি করছি, সে গানটার শুরুতে যে এলোমেলো খসখসে ভাব, অগোছালো কথাবার্তা, বেতাল বেমিল ভাবে, সুরটাও মিলছে না, এভাবে আসছে, চর্চা করতে করতে গানটা হয়ে উঠছে নিজের মতো করে, একটা গান, একটা শরীর পাচ্ছে, বডি দাঁড়াচ্ছে একটা গানের। এই যে দেখাটা একদম নিভৃতের বিষয়, একার সৃষ্টির জগৎটা, সময়টা, ওইটা হচ্ছে আমার কাছে গানের অন্য একটা জগৎ। ওই জগৎটা আমি সবার সামনে ঘটাতেও পারি না, বা মাঝে মধ্যে ঘটেও যাই। ইনস্ট্যান্ট এক জায়গায় বসে আছি, আড্ডা দিচ্ছি, সবাই মিলে পাগলামি করতেছে, দুষ্টামি করতেছে, বদমাইশি করতেছে, শয়তানি করতেছে, কথাবার্তা চলতেছে, আমরা যা করি আর কি। আমরা আড্ডা, আমাদের মানে সেই মানে হয়তো বা শারীরিকভাবে বয়স অনেকটাই হয়েছে, কিন্তু মনের বয়স তো আমাদের ওই রকমই। আমরা যেভাবে মানে যে সময় গান শুরু করেছিলাম, বা তরুণ বয়স ছিল, ইয়াং একটা সময় ছিল, তখনকার যে মনের জোর, ওই জোরটাকে ধারণ করে আসি এখনও, এবং ওই জায়গা থেকে গান করি। যখন আমি গান গাইতে শুরু করি, তখন আর আমি মানে কত প্রতিবন্ধকতা, কত সমস্যা, সীমাবদ্ধতা, এইসবে আমাকে আর আটকায় না, আমাকে পায় না।
আমি চোখ বুজে যখন গানটা শুরু করি, তখন আমি আমার ওই জগতে চলে যাই যে যা পৃথিবীতে কিছু আমার আছে কি নাই, কিছু হবে কি না হবে, পাবো কি না পাবো, কোনো টেনশন নাই, চিন্তাও নাই, গানটা ঠিক মতো করি। সুর ছাড়া অন্য কিছুই নাই পৃথিবীতে। আর গানের ভিতরটায় ঢুকে যাই, কথাটাকে সুন্দর করে ফুটিয়ে তুলি বা সুরে ফেলি। শুরুতে তো খুবই এলোমেলো থাকে, খসখসে থাকে শরীরটা, মানে নতুন যখন একটা গান তৈরি করা শুরু করি, তো সেই সময়টা অনুভব করি যে যখন ওই সময়টা যখন আমি একা একা থাকি বা কাজে থাকি, তখন আমি বুঝতে পারি যে আমার সঙ্গে গানের সম্পর্কটা এখান থেকে, গানের সঙ্গে আমার নাড়ি বাঁধা আর কি, মানে আমার আত্মার সূত্রটা গানের সঙ্গে এখানেই। আর পারফরমেন্স তো কত রকম পরিবেশ পরিস্থিতির কারণে গান হয়তো বা মনে মনে ভাবছিলাম যে এই গানটার পরে এই গানটা গাবো, কিন্তু দেখা গেলো অডিয়েন্স এমন একটা গান, অনেকে মিলে এমন একটা গান ডিমান্ড করে বসলো, গানটা আমার গাইতে ইচ্ছা করতেছে না এই সময়, তাও গাইতে হয়। হ্যাঁ, কিংবা ফিজিক্যালিও আমি হয়তো একটা অনেক রিদমিক অনেক নাচ গান চিল্লা হাউ মানে চিল্লাচিল্লি করে সবাইকে জমায় নিয়ে লাউডলি শাউট করে করে অনেক মজা করে একটা পারফরমেন্স করছি, করার পর দেখা গেলো আবার পরের গানটা ওই রকম আর গাইতে ইচ্ছে করছে না, আর একটা শান্ত শীতল গান বা একটা ঠান্ডা গান গাইতে আমার ইচ্ছা করছে, বা ভিতরে আসতেছে কোনো একটা প্রসঙ্গ তৈরি হয়েছে, এরকম কথা হইতে হইতে একটা মনে হলো যে এই গানটা করবো, কিন্তু না, দেখা যাচ্ছে আমি গানটা গাইতে পারতেছি না। তখন আমি কে, আর ওই যে তখন যে আমি একা বসে বসে গানের সঙ্গে আমার সম্পর্ক ছিল, ওই মানুষটা আর মঞ্চে দাঁড়িয়ে যে মানুষটা, একই মানুষ, দুটো মানুষ হয়ে গেলাম। ওটা আমার মনের মতো গান হচ্ছে, এটাও আমারই কাজ, আমি গাইছি গানটা, কিন্তু তারপর এই গানটা আমার গাইতে ইচ্ছে করছিল না, তারপর এখন গাইতে হচ্ছে, এখন জোর করে গাইতে হচ্ছে বা গাইছি দেখে যে গানটা সুরে গাবো না, বেতালে গাবো বা মন দিয়ে গাবো না, তা তো না, ওটাকে সঙ্গে সঙ্গে মন বসিয়েই গাইতে হচ্ছে, পারফরমেন্সটা ধরে রাখতে হচ্ছে, এই আর কি। তো এরকমভাবে শিল্পীরা, আমরা যারা গান অন্তর থেকে ধারণ করে মানে পেশাগতভাবে কাজ করি, আমাদের জীবনটা এরকম, প্রতি মুহূর্তে আমরা একটা নতুন মানুষ, প্রতি মুহূর্তে একটা নতুন পারফরমেন্স। সেটা তো আছেই, তবে এটা কি মানে মনে হয় না যে পারফরমেন্সটা আপনি দিয়ে এসেছেন, মানে বরাবর এতগুলো প্রজন্ম বেড়ে উঠেছে, লাস্ট 10 বছরে কি আমরা এতগুলো বইল না ভাই, তাহলে আবার অনেকে ভাববে অনেক বয়স, আমরা যদি ধরি যে 100 বছর বয়স কিনা, না অত না, ঠিক আছে, 2 জেনারেশনই আমরা ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তো হয় না যে লাস্ট 10 বছরে কি গান কিছুটা কমে এসেছে, মানে সেটার কারণটা কি? আমার আমার তো, আমি তো গান করি না মাঝখানে, আমি তো প্রায় 16-17 কি প্রায় একটা জেনারেশন আমি গান স্টপ রেখেছেন কি? স্টপ রাখি না, আমি পারফরমেন্স করছি, প্রচুর পারফরমেন্স আমার করতে হয়, আমাকে গান গেয়েই তো সার্ভাইভ করতে হয়, এটা আমার একমাত্র পেশা, গান বা মিউজিক রিলেটেড যাওয়া আসা এখানে সেখানে, ওই যে প্রোগ্রাম বা টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি, টক শোগুলোতে অ্যাটেন্ড করি, যাই হোক একভাবে তো চলতে হবে আমাকে, আমি এটা এই মাধ্যমেই চলি, এটাই আমার জীবিকা এবং কিন্তু রেকর্ডিং কম কেন, মানে বাজারজাত করা হয়েছে কম, সেটার কারণটা কি? সেটার কারণ হয়তো বা বাজার পদ্ধতি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, আগে আমরা একটা ম্যানুয়াল যুগের আর্টিস্ট, ফিতা ক্যাসেট, তারপর সিডি, এইভাবে আসলাম, তারপর এখন বাজার ভার্চুয়াল, আগে যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলো এখন হয়তো বা নামে আছে বা কাজে আসবে, অনেকেই নেই, যতটা নামেই এখনও সবাইকে চিনি, হয়তো বা কাজে অতটা ব্যাপ্তি এখন এই মুহূর্তে নেই, যা বোঝা যাচ্ছে, কিংবা বিষয় আশয় চেঞ্জ হয়ে গেছে, এখন অডিও কোম্পানি যারা ছিলেন তারা অন্যান্য বিষয়ে মনোযোগী, গান, নাটক সিনেমা বা নিউজ বা আদার্স ব্যাপার স্যাপার আছে, হয়তো বা কারো অন্য কোনো ব্যবসায় সে টাকাটা ইনভেস্ট করতেছে, গান বাজনার যেটা আগে করতো সেটা হয়তো বা এখন তার হচ্ছে না, আবার অন্য জগৎ তৈরি হয়েছে, সেটা হচ্ছে এখন যে যার স্টুডিও, যে যার কোম্পানি, যে যার চ্যানেল, যে যার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, এটাও একটা ব্যাপার, এটা এখন মার্কেটটা শিল্পটা একটু অমনোযোগিতার জায়গায় পড়ে গেল কিনা? না, অমনোযোগিতার জায়গা না, এটা অমনোযোগিতার জায়গা না, এটা হচ্ছে কি একটা ট্রান্সফার ঘটতেছে, একটা চেঞ্জ ঘটতেছে, এই চেঞ্জটাকে একটা পরিবেশ ছিল 10-15 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, যতই পিছন দিকে আমরা যাই দেখবো না আমাদের মানে গানের গানটা পাবলিশড হওয়ার ব্যাপারগুলো কীরকম ছিল, সেই জিনিসগুলো আস্তে 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 রূপান্তর হতে এখন এসে একটা ভার্চুয়াল সিস্টেমের মধ্যে পড়ে গেছে সব। যেমন আমরা এখন আর কোনো পোস্টার দেখি না, মিউজিকের আর কোনো পোস্টার দেখি না, পোস্টার আমরা তো মোবাইল খুললে তো প্রতিদিন কত হাজার লোক প্রতিনিয়ত, সেটাই মানে ফিজিক্যাল পোস্টার কিন্তু আমরা দেখছি না, প্রতিনিয়ত তো চেঞ্জ হচ্ছে, আমাদের হাতে ধরে রাখা ফোনটা, আমাদের স্ক্রিনটাতে তো কাহিনী প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, কোনো তো আটকে নেই, এই যে গতিশীলতা, এই গতিশীলতার ভিতরে এখন টিপার যুগ আর ঘষার যুগ, হ্যাঁ,
তা আগে তারপরে আমরা তো আগে তো ফোন ছিল না, তারপরে আসলে টিপা ফোন মোটামুটি, এখন তো টিপা টুপি না, এখন ঘষাঘষি। এখন দেখা যাবে পরে আবার এমন যুগ আসবে হয়তো বা দেখা যাবে টিপতে হচ্ছে না, ঘষতে হচ্ছে না, মুখ দিয়ে আওয়াজকে বলেছে চেঞ্জ হবে, এটা হবে, ওটা করো, এটা করো, করতে দেখা যাচ্ছে শব্দেই মোবাইল পকেটে থাকছে, কানে হেডফোন আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রেনকে অ্যাক্সেস করবো। আচ্ছা, এই ব্যাপারে একটু স্মৃতিচারণ করব। আপনি বলছিলেন যে বাজার পদ্ধতিটা চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে আমি নতুন অনেক আর্টিস্টদের সঙ্গে কথা বলেছি অনেক সময়, এবং আপনারা যারা আছেন সিনিয়র, যারা এক সময় এই ইন্ডাস্ট্রিটা লিড করেছেন, তাদের সাথেও কথা না লিড ব্যাপারটা লিড করেছেন, আমি পছন্দই করি না এই জিনিসটা, কারণ লিড করার কিছু না এখানে, কেউ আপনারাই টিকে ছিলেন। না টিকে থাকার কোনো, টিকে থাকার ব্যাপার বলতে গেলে এখনো আছি, থাকবো, নতুন গান আসবে সামনে, আরো গান আছে ইনশাল্লাহ, হবে গান গাই নাই দেখে তো মানুষ গান পায় না, কিন্তু গান যদি গাওয়া শুরু করি, যেহেতু গাওয়া শুরু করছি, এখনো আছেন, আসবে। এখানে একটা অনুভূতিকে কানেক্ট করবো আর কি আপনাদের। যেমন ধরেন আপনি বললেন যে বাজার ব্যবস্থা, আমরা দেখছি এখনকার আর্টিস্টরা তাদের যে জেনারেটিং মানিটা, মানে এই যে শিল্পকে আপনি আপনার পেশা বললেন যে গান আমার একমাত্র পেশা, এখন তাদের হয়তো ইনকামটা জেনারেট হচ্ছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, কিন্তু আপনাদের যে অনুভূতি যে একটা গান আপনি জানেন না, আপনি জাস্ট আপনার মতো করেছেন, যে রেকর্ডিং করি দেখি কি হয়, সেই গান থেকে একটা মানে ব্যাপক পরিমাণ একটা রেমুনারেশন পাওয়া এবং সঙ্গীতের প্রতি যে আকর্ষণটা কাজ করা, এমন কোনো স্মৃতি বা অনুভূতি যদি একটু আমাদের শোনান, যেই গানটা থেকে আপনার আশা ছিল না, কিন্তু যে গানটা আপনাকে ব্যাপক পরিমাণ রেমুনারেশন দিয়েছে এবং দিয়ে যাচ্ছে, এবং যেটা আপনার জীবনকে লাইফস্টাইল চেঞ্জের পেছনে অন্যতম ভাবে। এটা মানে এখন কি বলবো, এখন তো অনেকগুলো গানই আছে আমার মানে যে গানগুলো মানুষ খুব স্পেশাল, যেটা একদম প্রথম আপনাকে চিন্তা করালো যে না, সঙ্গীতটা আমার পেশা হতে পারে, সেই গানটার স্মৃতি একটু শুনি। সঙ্গীতটা আমার পেশা হতে পারে এটা তো অনেক আগেই আমি বুঝতে পারছি, কারণ নদীর জলছনা কুলছনা বাজারে আসার আগে, ইত্যাদিতে যাওয়ার আগেই আমি যখন মানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বাংলাদেশ জুড়ে ঘুরে বেড়াতাম যখন আমি, তখনই তো আমি গান গেয়েই সার্ভাইভ করতাম। মানে হয়তোবা আমার পেমেন্ট খুব কম ছিল, সম্মানী বলা যেত না ওটাকে, জাস্ট একটা অ্যামাউন্ট। তো এরকম মানে মেন আর্টিস্ট অন্যজন, আমরা অনুষ্ঠান জমানোর জন্য, মানুষ জমানোর জন্য আমরা প্রথমে কাজ করছি। এরকম যখন আমার সময় ছিল, তখনও তো সম্মানী নিয়েই বা টাকা পয়সা পেতাম, তো তখনই পেতাম, কম পেতাম। তো সেই ক্ষেত্রে গান গিয়ে যে বাঁচতে পারবো, এটা মানে গান হিট হওয়ার আগেই বুঝতে পারছি। গান হিট হওয়ার আগে অনেক আগেই বুঝতে পারছি, এবং গান যে হিট হবে এটা আমি ছোটোবেলা থেকেই জানতাম। মানে আমি যখন যেদিন থেকে আমি মানে চিন্তা করেছি যে আমি গান করব, আমি সেদিনই জানি যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমার গান জনপ্রিয় হবেই, এবং আমি গান করব, এবং আমার গান মানুষের কাছে পৌঁছবেই। কারণ আমার আমার মানে উপায় ছিল না কোনো এইভাবে না ভাবার। আমি এইভাবে না ভেবার পারি নাই, এবং দেয়ালে পিঠ ঠেকা ঠেকি না, ওইসব না, মানে অস্তিত্বের প্রশ্ন আর কি। মানে সোজা কথা হচ্ছে যে আমি গানটা পারছিলাম, গানটা আমার গলায় আসছিল, আমি গাইতে পারছিলাম। আমি গান গাইলে মানুষ গান শোনে, এটা আমি বুঝতে পেরেছিলাম অনেক আগেই, এবং এভাবে গান গাইতে আমি মঞ্চগুলো শুরু করলাম। তো মঞ্চতে যখন যাওয়া শুরু করলাম, তখন প্রথম দিকে তো সুযোগ হয় নাই, অনেক রিকোয়েস্ট করে স্টেজে উঠতে হইতো। এভাবে সারা দেশ জুড়ে অনেক প্রোগ্রাম আমার করা হয়েছে, মানে ইন্টেনশনালি গিয়ে, মানে জোর করে হোক, আমার উঠতে হবে, কৌশল করে হোক, কৌশল মানে কি বদ কৌশল না, মানে রিকোয়েস্টের ভিত্তিতে ভাই একটা গান গাইতে চাই, একটা গান গাওয়ার সুযোগ দেন, সময় নাই, ইত্যাদি। তার জায়গায় ওইসব কাহিনী না বলি, কিন্তু আমার গান যে মানুষ শুনছে বা আমার গান যে মানুষ শোনে, এটা তো আপনি বুঝতে পেরেছেন আগে। এটা মানে আমাকে শিল্পী হয়ে এটা বুঝতে হয় না, আমার এই বোঝাবুঝির ভিতর দিয়ে আমার শিল্পী হয়ে ওঠা। সেটা আসলে দেখা গেছে আপনাদের এক একটা গান ইন্ডাস্ট্রির মতো কাজ করেছে। আমি দেখেছি যে আপনার এমন অনেক গান আছে না, যেগুলো কোটি টাকা, মানে সেটা কোম্পানি পর্যন্ত আর্ন করেছে। তা তো আছে। এখন যেটা আমি পাই নাই, যে টাকাটা কোম্পানি পেয়েছে, কোম্পানি ব্যবসা করেছে, আমাকে একটা অর্থ দিয়েছে, আমি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে চলে আসছি, যেটা সত্য কথা বলছি। একটা সময় ছিল এরকম, তো যেটা আমি পাইনি সে টাকাটা নিয়ে তো আমার চিন্তা করে লাভ নাই। যদি কোটি টাকার ব্যবসা হয়েও থাকে, সেটা তাদের ব্যাপার, হয়ে গেছে সেটা ব্যবসা। কারণ আমি কি পাইছি সেটা অন্য প্রসঙ্গ। আর ভার্চুয়াল মিডিয়ায় এখনকার যে মানে ইউটিউব সিস্টেম, মানে সোশ্যাল মিডিয়া বলি বা ভার্চুয়াল মার্কেটের যে ব্যাপার স্যাপার, এটারও অনেকেই তো এখানে এখনকার যুগেও তো অনেকে টাকা পয়সা কামাচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে।
আমি পারি না, আমার কোনো চ্যানেল নাই, কিন্তু আমার গান সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, যেগুলো আমি আপলোড করেননি, করি নাই, হ্যাঁ। বা আমার শুভাকাঙ্ক্ষীরা করেছে, এবং আমাকে আপনার বলে নামে করেছে। একটি চ্যানেলে দেখলাম যে 1 লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু 1 লাখের আপনি- বেশি আছে, 1 সেটা লাখ আপনি জানেন না, 1 লাখ হ্যাঁ। 30, 1 লাখ আপনি 30 বলছিলেন যে আমি তো জানি না। আমি জানি না, এটা করে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যানরা আছে, এরকম অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো চ্যানেল আছে, ওরা করুক, অসুবিধা নেই। তবে আমার ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই, আমি অপারেট করতে পারিও না এসব। তো যে কারণে আমার ওই সোশ্যাল মিডিয়া এখনও গোছানো হয় নাই। তবে আমি যেটা লক্ষ্য করেছি যে আমি গানের বাইরে যদি এদিকে আমি সময় দিতে যাই, এগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে যাই, তাহলে আর গান তাহলে হবে আমার না। গান আর হবে না, আর ওই গান তৈরি হওয়াটা বন্ধ হয়ে যাবে। দাদা এবার একটা গানে যাব, কি গান শোনাবেন? এই যে বললাম না যে সম্প্রতি যে গানটা নিয়ে কাজ করছি, লিখছি, সুর করছি, একটু একটু করে এগোচ্ছে, এরকম কোনো গান নিয়ে কাজ করতে বা কথা বলতে বা প্র্যাকটিস করে বসছি যখন দুজন গিটার নিয়ে, হ্যাঁ, শুনি তো না। আমাদের যে বাসার কেয়ারটেকার আছে জলিল ভাই, তো জলিল ভাইকে তো আমরা সারা দিন তো জ্বালাই, অবশ্য দিন জ্বালাই মানে কি, আমরা তো অনেক দেরিতে ঘুম থেকে উঠি, জলিল ভাই সকালবেলা ঘুম থেকে ওঠে, দরজা টরজা খুলতে হয়, মানুষজন নামাজ পড়তে যায়, আসে, ভোরের আগের থেকে তার ডিউটি শুরু হয়ে যায়, আবার ঘুমাতে ঘুমাতে রাত 12টা 1টা বেজে যায়, তারপরেও আমরা প্রোগ্রাম শেষ করে দেখা গেলো যে রাত 1:30টার সময় 2টার সময় কেবল জলিল ভাই ঘুমায় পড়ছে, চোখটা লেগে আসছে, এমন সময় দরজাকে ডাক দিচ্ছি, জলিল ভাই, জলিল ভাই। তো এরকমভাবে কাঠখোট্টা করে ডাকি, আর জলিল ভাই একটু বিরক্ত হয়ে আওয়াজ করে আর কি, মানে ঘুমটা দূর কেবল। তো এরকম পরে আমি আবিষ্কার করলাম যে আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, এই যে যেদিন দেরি করে আসবো, রাত্রে প্রোগ্রাম থাকবে বা কোনো ঢাকার বাইরে থেকে আসছে প্রোগ্রাম করে বা শুটিং ছিল, তো জলিল ভাইকে একটু আদর করে, মজা করে, ফান করে, শান্তিমূলকভাবে একটু ডাকা যায় কিনা? ডাকা যায় কিনা। তখন শুরু করলাম তার জানলার কাছে গিয়ে এরকম একটু আদর করে করে, যে জলিল ভাই, জলিল ভাই, আব্দুল জলিল ভাই, দরজা খোলা চাই, আব্দুল জলিল ভাই, দরজা খোলা চাই, এছাড়া আমার যে আর কোনো উপায় নাই। মানে কঠিন বিপদে পড়ছি আর কি। রাত বাজে 2টা 3টা, নিজের চোখে ঘুম, ক্লান্ত ফিরছি, বাসায় ঢুকে না ঘুমালে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন এই মানে জলিল ভাইকে পাম দিয়ে গান গাওয়া খুশি করার জন্য, আব্দুল জলিল ভাই, দরজা খোলা চাই, এছাড়া আমার যে আর কোনো উপায় নাই, উপায় নাই। জলিল ভাই, জলিল ভাই, ঘুম ঘুম চোখে নীল নীল গেঞ্জি গায়, ঘুম ঘুম চোখে নীল নীল গেঞ্জি গায়, আব্দুল জলিল ভাই, সারাদিন বসে খালি মানে রাতে তো আমরা জ্বালাতন করে ঘুমাতে দিই না, দুপুরবেলা সে চেয়ারে বসে বসে ঝিমাবে আর এইভাবে। তখন আমরা বলছি, দেখছো দেখছো জলিল ভাই ঝিমাই, তখন বলে কি, মুই ঝিমাই, মুই ঘুমাই, মুই সব দেখি। আব্দুল জলিল ভাই, দরজা খোলা চাই, এছাড়া আমার যে আর কোনো উপায় নাই। ও জল ভাই, মানে যখন আর শোনে না, গানেও কাজ হয় না, বা পাম্পটি দিয়ে কাজ হচ্ছে না, তখন চিল্লানি দেওয়ার লাগে, জল ভাই, ও জল ভাই, এই আব্দুল জলিল ভাই, ওই দরজা খোলা, সারাদিন ধরে শুধু ঝিমাই, সারাদিন ধরে শুধু ঝিমাই, সারাদিন ধরে শুধু ঝিমাই। প্রতিবাদ করে কিসে, মুই ঝিমাই, মুই ঘুমাই, মুই সব দেখি। দেখো 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 দেখো, ঘুমায় ঘুমায় দেখে আব্দুল জলিল ভাই, দরজা খোলা চাই, আব্দুল জলিল ভাই, দরজা খোলা চাই, এছাড়া আমার যে আর কোনো উপায় নাই। এখন জলিল ভাইয়ের মুখস্থ হয়ে গেছে, মানে জলিল ভাইয়ের এই গান মুখস্থ হয়ে গেছে। মুখস্থ মানে কি, আমরা জলিল ভাইকে বলছি, জলিল ভাই, আমরা একটা মিউজিক ভিডিও বানাবো, তোমাকে কিন্তু এই গানে অভিনয় করতে হবে। আসলে শিল্পীদের সাথে থাকার একটা বড় সুবিধা কি, এই যে একজন শিল্পীর সাথে থাকার সুবিধা হচ্ছে, এই যে জলিল ভাই
উনি হয়তো গান তেমন বোঝেন না, শোনেন না, একটা স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু ওনাকে নিয়েও পথিক নবী একটি গান করেছে। না, এই যে এটা তো- প্রাপ্তি, এই যে প্রাপ্তি জীবনের, প্রাপ্তি বুঝলেন ভাই, এটা আমার ভাই, এটা আমার নৈতিক কর্তব্য, মানুষটাকে জ্বালাই। হ্যাঁ। এই যে আপনার যে অনুভব, এইটাই একটা বড় ব্যাপার। এই অনুভবটাই আসলে শিল্পীর পাশে থাকলেই পাওয়া যায়, না হলে এই এটাই। কর্পোরেট পৃথিবীতে মানুষের হৃদয় কাঠখোট্টা। তাই না? আচ্ছা, এই যে রাত বেরাতে ফিরেন, জলিল ভাইয়ের কথা শুনছিলাম আমরা, রাত বেরাতে ফিরতে গিয়ে কখনো কনসার্ট শেষে কোনো মজার বা কোনো ভয়াবহ, মানে কোনো স্মৃতিচারণ করার মতো কোনো স্মৃতি আছে কিনা? এই যে রাত বেরাতে ফেরেন, কত স্মৃতি তো আছে, কিন্তু বিশেষ একটা স্মৃতি যেটা এখনো মনে পড়ে। এইভাবে হঠাৎ করে একটা বিশেষ স্মৃতির কথা বল, প্রতিটা রাতের স্মৃতি। আমরা প্রত্যেকটা প্রোগ্রামে ফিরার পথে, মানে ঢাকার বাইরে যাই, ঢাকার কোথাও প্রোগ্রামে যাই, একদম ইনস্ট্যান্ট যেটা মনে আসে আমরা সেটাই শুনবো। ইনস্ট্যান্ট কোনটা মনে আসবে ফিরে আসার? যেমন ধরেন একবার হয়তো গেলেন, হয়তো বা রাস্তায় একটা বড় সমস্যা হলো, বা রাস্তায় খুব হাস্যকর একটা কিছু হলো, এমন একটা স্মৃতি শুনি। ঘটনা আবার ঘটতে কতক্ষণ সেটা না, সমস্যার কথা নাই বললাম, সমস্যা তো কত হ্যাঁ, রকমের আমরা আছে। একটু সমস্যার পজিটিভ কথা না কিছুই বলি। শুনি না হলে। পজিটিভ শুনি, বা ফেরার পথের মজাটা কি, ফেরার পথে যেদিন প্রোগ্রামটা ভালো হয়, শোটা ভালো হয়, ভালোভাবে শো জমে, হেভি ক্রাউড, মানে শ্রোতাদের অনেক উচ্ছ্বাস এবং মানে অনুপ্রেরণা বা কোলাহল স্মৃতিতে থাকে যে একটা প্রোগ্রাম সাকসেসফুল, একটা প্রোগ্রাম হয়েছে আজকে, হেভি মিউজিশিয়ানরা খুব ভালো বাজিয়েছে, আমরা সবাই মিলে আনন্দ করলাম। বাকি অনুষ্ঠান পরবর্তী যে ব্যাপারগুলো নিয়ে ঝামেলা হয় সেগুলো হয়নি, সব ঠিকঠাক আছে, কথাবার্তা, মানে অনেক সময় হয় না প্রোগ্রাম শেষে তো অনেককে খুঁজে পাওয়া যায় না, তো যেখানে প্রোগ্রাম শেষ হওয়ার আগে সবাই সব কিছু মিটিয়ে ফেলে বা সব ঝামেলা চুকানো থাকে, গানটাও ভালো হয় অনুষ্ঠান শেষে, মানে একটা সাকসেস প্রোগ্রাম শেষে। সাকসেস প্রোগ্রাম শেষে আসতে গিয়ে অনেক সময় মানে কি হয়, মানে রিল্যাক্সও থাকি কিছুটা, আবার যদি পরের দিন বা তার দু একদিনের মধ্যে আবার প্রোগ্রাম থাকলে বা বেশি পাগলামি উল্টাপাল্টা কিছু করা যায় না, স্বাভাবিক থাকতে হয় প্রোগ্রাম শেষে হলেও। তো এরকম স্মৃতি কি বলবো, আমরা তো ফেরার সময় ওই মানে পথে আমরা ভালো যে এই আজকে ঢাকার বাইরে এই জায়গায় এসছি, এখানকার ভালো হোটেল কোথায়, এখানকার নামকরা হোটেল বা সুস্বাদু খাবার কি আছে, মানে খাবার না, খাবার তো থাকে, মানে বিশেষ জায়গায় বিভিন্ন রকমের ভালো ভালো কিছু হোটেলের রান্না ভালো লাগে এরকম। তো এরকম কী জন্য একটা ঘটনা ঘটলো কোথায় গিয়ে, খুলনাতেই তো মনে হয়, ওরে হাড় কাঁপানো শীত আর কুয়াশা, বাস কুয়াশার মধ্যে আমরা চরম ক্ষুধা লাগছে আমাদের, আমরা তখন চিন্তা করলাম যে আমরা খুলনায় নাম করা একটা কি যেন কার জন্য, আব্বাস না সালাম না কার জন্য, চুই ঝালের একটা, হ্যাঁ, আব্বাস। চুই ঝালের মানে আমরা চুই ঝাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা চুই ঝাল- শাখা এখন ঢাকাতেও আছে, সাগরতাতেই আছে। যাই হোক আমরা সেখানে খেতে যাব। ভাই আমরা দুটো গাড়ি ছিলাম, দুই গাড়ি থাকলে হবে কি, যতই রাস্তাঘাট পরিচিত থাক, ড্রাইভারের বা ওখানকার আমাদের সঙ্গে খুলনার ছেলেরাও ছিল, ছেলে মেয়েরাও ছিল গাড়িতে, প্রোগ্রাম শেষ করে ফিরতেছি, দুটো গাড়ি দুদিকে হারাই গেছি আমরা কুয়াশার মধ্যে। হারাই গেছি, দুটো গাড়ি দুদিকে চলে গেছি, মানে কুয়াশার মধ্যে রাস্তাঘাট, ঢাকার ড্রাইভার না, তালগুল পাকায়। ও ভাই চুই ঝাল পেটের মধ্যে যে চো ভাই, পরে লাস্টে মানে ফোনে কুয়াশার মধ্যে ও মানে ড্রাইভারকে বুঝাতে গিয়ে, ভাই তুই কোন জায়গার থেকে আসছিস, এদিক দিয়ে ঘুরে এই জায়গায় আয়, সুইঝাল আমরা খুঁজে পাবো কখন আর কখন ওই জায়গায় যাবো, ওই দুই গাড়ি মিলে এমনভাবে হারাই গেছি, পরে চুইঝালও খুঁজে পাচ্ছি না। পরে লাস্টে চিন্তা করলাম যে চুইঝাল লাগবে না, নগদে কি হোটেল পাওয়া যায় একটা। পরে ভাই রাস্তার ধারে একদম একটা মানে অ্যানালগ হোটেল আর কি, মানে সেই রকম হোটেল, তবে পরিষ্কার, খাবার দাবার পরিষ্কার ছিল। সেই হোটেলে আমরা মানে ক্ষুধার ঠেলায় নেমে গেছি, ভাই চুইঝাল লাগবে না, নেমে কি খেলেন? নর্মাল হোটেল যা পাইছি তাই আর কি। তো এবং ওরা বলছে কি আমাদের এখানেও চুইঝাল হয়, ওই বলছে আমাদের এখানেও চুইঝাল হয়, বিরাট ব্যাপার। হ্যাঁ, দিয়ে বলছে আপনারা আমাদের হোটেলটা খেয়ে দেখেন। খেলাম এবং সত্যিকার অর্থে কি ওই যে হোটেল আমরা খুঁজতেছিলাম, ওই হোটেল আমরা সব গেলে সবসময় ওখানেই খাই। সেদিন যে হোটেলটা খেলাম কুয়াশার মধ্যে হারিয়ে গিয়ে, লাস্ট মানে শীতের কুয়াশায়, সেদিন যে হোটেলটা খেলাম ওটা স্বাদ বেশি ভালো ছিল। এটা ক্ষুধা বেশির কারণে কি? না ভাই, প্রচারই হারিয়ে যাওয়ার একটা ব্যাপার, এইটা আপনার পিছু ছাড়ছে না, এটা সেই আগে থেকে। হয়তো বা আপনি নিউ ইয়র্কে গিয়ে হারিয়ে গিয়েছেন, হাসান ভাই
বিপদে পড়ছে আপনাকে নিয়ে। অনেক টেনশনে ছিল হাসান ভাই। আসলে আগে সব বিদেশের গল্প টল্প করি, দেশের গল্প করি, বিদেশে আচ্ছা, বহুত স্মৃতি আমরা আছে। হ্যাঁ গেলাম একটু ঢাকার বাইরের যে কনসার্ট জীবন সেই গল্পে আসছিলাম। এখন একটু সিরিয়াস প্রশ্নেই আসতে হয় আমাদের। এই যে লাস্ট কয়েক বছর যদি আমরা বলি, আমরা মাঝে মধ্যে আমরা যে সমস্ত শিল্পীদের সঙ্গেই কথা বলেছি তারা জানিয়েছেন যে হ্যাঁ লাস্ট 2-1 বছর একটু কনসার্ট কম করা হচ্ছে বা স্টেজে ফেরা কম হচ্ছে। ইভেন আপনার থেকেও আমরা আসলে শুনেছি। এই ব্যাপারটা একটু জানবো যে এই যে কনসার্টের পরিমাণ কি সত্যিই কমেছে কিনা, একজন আর্টিস্ট হিসেবে আপনি এই জন্য কোন ধরনের সাফার করবেন সেটাও একটু শুনতে চাই। আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে কনসার্ট কীরকম, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে মানে মানে শীতের পর শীতের সময়টা আমাদের মানে শোয়ের সিজন, আর আপনার বর্ষার মধ্যে বন্ধ হয়ে যায়। তো শীত শেষে গরম পড়ার আগে আগে বর্ষার আগে দিয়ে আমরা অনেকগুলো মানে এমন কিছু প্রোগ্রাম আমরা করি যে প্রোগ্রামগুলো যাদের সঙ্গে হয়তো বা সংস্কৃতির ব্যাপক সম্পর্কই নেই, কিন্তু আছে, সম্পর্ক আছে দেখে তারা প্রোগ্রামটা করে। যেমন মনে করেন যে গার্মেন্টস সেক্টরের প্রোগ্রাম হয়, প্রতিষ্ঠা বার্ষিকী হয়, পুনর্মিলনী হয়, বিভিন্ন ধরনের মানে ফেয়ার হয়, বিভিন্ন ধরনের এগুলো মানে এত বর্ষপূর্তি অনুষ্ঠান এগুলো বেশি হয় আর কি, মানে বর্ষার আগে দিয়ে হয়। তার মধ্যে প্রায় 20-25 দিনের এমন একটা চাপ থাকে যে আমরা অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরির প্রোগ্রাম করি, বাৎসরিক পিকনিক জাতীয়। এবছর না, এবছর এবং গত বছর 2 বছরই এই প্রোগ্রামগুলো অনেক কম হয়েছে আমাদের এখানে। এটা একটা সাইড বললাম। আর এমনিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক মিটিং মিছিল হয় বা কর্মসূচি থাকে, সেটা শেষে বা ইয়ে হয়, আপনার কালচারাল প্রোগ্রাম হয় একটা, বা ওই প্রোগ্রামগুলো হয়েছে, কিন্তু আমি কম করেছি, আমার কম হয়েছে, প্রোগ্রাম হয়। আমি মানে আমার ব্যাপারটা কি, আমি তো মানে আই এম দ্য পারসন হু ইজ ইউনাইটেড অ্যালন নাম দিয়েছি আমি হলাম সম্মিলিত একা। আমার সবার সঙ্গে সম্পর্ক, সবার সঙ্গে যোগাযোগ, কিন্তু আমি একা দৌড়ে বেড়াই। এটা হচ্ছে আমার ইউনাইটেড আলো না। আমি হলাম সেই রকম, যে কারণে আমার সারা দেশ জুড়ে এবং দেশের বাইরেও কিছু কিছু জায়গায় বা বেশ কিছু জায়গায় আমার ব্যক্তিগত সম্পর্কর কারণে মানুষের সঙ্গে আমার চলাফেরাটা একদম অনেক শুরু থেকে বললাম না 36 বছর ধরে আমি পথে মানে মানুষের সামনে গান করি, এবং আমার বহু স্মৃতি আছে যে আমরা 2-3 মিলে গান গাইছি, বা একজনকে গান শোনাচ্ছি কোথাও, বা একজনের সঙ্গে পরিচয় হয়েছে, তার সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে 2-3 দিনের মাথায়, ঘুরতে ঘুরতে চলে গেছে তার গ্রামে এই গানের সূত্র ধরেই। সেই গানের লোক না, কিন্তু আমার গান শোনে। আবার আমার ব্যাপারটা ছিল কি, আমার সবচেয়ে বড় মজার ব্যাপারটা ছিল যে শুরু থেকে আমি একদম নতুন গান করতাম, মানে পুরোনো গান আমার কণ্ঠে 2-1টা থাকতো যেগুলো মানে জানান দেওয়ার জন্য যে আমি পারি গান, বা মানুষকে তো শুরুতে একটা নতুন গান শুনে তো একটা আকৃষ্ট করা যাবে না, শুনতেই চাইবে না বা কী বিষয় আসে। তো সেই জন্য পরিচিত গান ছিল, করতাম, কিন্তু আমি শুরু থেকেই মৌলিক গান করি, মানে নিজের গান। আমার গানও করতাম, পাশাপাশি আমার সমসাময়িক আমি যাদেরকে পেয়েছি মানে রিলেট করার জন্য আর সিনিয়রদের গানও তো একটা করতেন। অনেকেরই গান করি, সিনিয়র জুনিয়র বলো না, সবারই গান করি আমি, যে আমার ভালো লাগা গানগুলি আমি করি, কিন্তু যে গানগুলো মিডিয়াতে প্রতিষ্ঠিত না বা প্রচারিত না, কিন্তু আমার কাছ থেকেই মানে শুনতো আর কি, বা আমি গাইতে গাইতে গানগুলোকে আমি মানুষের মধ্যে ছড়িয়ে ফেলেছি। এরকম একটা ব্যাপার আমি শুরু থেকেই আমার ছিল, প্রচেষ্টার মধ্যে ছিল, আর এখন তো আছেই। এখন তো মানে আমার গানই মানুষ শোনে, আমার গান মানুষ চিনে ফেলেছে, অনেকে আমার গান শোনেন, আমি জানি। আমি মানে মানুষের ব্যাপারটা কি করি, আমার হচ্ছে কি, আমি এই অভিজ্ঞতাগুলো, এই কোন গানগুলো মানুষ নেবে, এই গানগুলো কিন্তু আগে ঠিক করতে হয়, বাঁচতে হয়। অনেক গান থাকে তো সংগ্রহে, যেমন মানুষের জীবন থেকে গান লেখা। এই যে আপনি যে আব্দুল জলিল ভাই লিখলেন, এই আব্দুল জলিল ভাই প্রত্যেকের আছে, এবং প্রত্যেকে আব্দুল জলিল ভাইয়ের সঙ্গে সেম ঘটনা প্রতিদিন করছে, মানে আমার মতো পেশাই যারা যাদের বাসায় ফিরতে রাত হয়। হ্যাঁ সেটাই। তো এই যে মানুষের রিলেট করতে পারা, এইগুলো মানুষ রিলেট করতে পারে, যেটা আমরা বলছিলাম। তো এই জন্য কি মনে হয় না যে আপনি এই যে কনসার্টের যে এই অবস্থা এখন, এর জন্য মানে ফাইন্যান্সিয়ালি অনেকটাই সাফার করতে হবে? সাফার না, এগুলো আসলে হ্যাঁ, মানে যদি অন্য কোনো পেশার সঙ্গে সম্পর্ক থাকে তার সমস্যা নাই, কিন্তু আমার মতো যদি শুধুমাত্র গান নির্ভর হয়ে থাকে, তার জন্য একটু হিসাব
নিকাশ করে এখন চলা উচিত। টাকা পয়সা উপার্জন কম হবে, এখন হচ্ছে কম, মানে শো কম, আমার কম শো হচ্ছে, হয়তো বা অনেকের শো হচ্ছে, আমি জানি না কার কি হচ্ছে। আবার অনেক শিল্পী বলেছেন এই ব্যাপারটা, অনেকেই জানিয়েছেন যে দেশের নানা কারণে অস্থিতিশীল, অনেকে আবার শো করছেন না ভয়ে যে যাবো এক জায়গায় ঢাকার বাইরে, এখন দেশের যে অস্থিতিশীল অবস্থা আবার কি হয় না আমার হয়। তো ভাই ভয় পেয়ে লাভ নেই, আমার তো বাঁচতে হবে। সেটাই। আমাকে ভয় ভীতিকে মাথায় রেখেই চলতে হয়। এখন তারপরও পার্সোনাল বিহেভিয়ারের একটা ব্যাপার আছে, আমি অ্যাডজাস্ট করতে পারি, মানুষকে ভালোবাসি, মানুষের সঙ্গে যেইভাবে হোক একটা ব্যবস্থা করে ফেলা যায়। কথাবার্তা বলে আমি মানুষকে বুঝাতে পারি যে ভাই আমি তো অত বিপজ্জনক কিছু না, আমাকে গানটা একটু গাইতে দেন। আর যদি ওইরকমই সমস্যা হয় তাহলে তো সে জায়গায় আর গান গাওয়া হয়ে ওঠে না। না দাদা, অনেকটা সময় আমাদেরকে আজকে দিলেন কিন্তু আপনি, মানে তাই না? আমরা উই আর রিয়েলি প্লেস যে আপনাকে আজকে আমরা পেয়েছি এবং এতটা সময় নিয়েছি। আমরা বিদায়ের কাছাকাছি, আমরা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একবার বিদায় নেব দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই দীর্ঘ সময় থাকার জন্য, এবং আপনাদের প্রিয় শিল্পীর জীবনের টুকটাক নানা গল্প আমরা আজ তুলে আনতে চেষ্টা করেছি। আবারও দেখা হবে কালের কণ্ঠের কালের সুরে। সে পর্যন্ত ভালো থাকুন, ঈদের শুভেচ্ছা জানবেন। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। নদীতে শেষ করবো। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধুই ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আয়া উহু এ। সে ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে, ও আহায়া এ। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলাকে হেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কে। আহা এ। বাঁক ছিল তার শাখে শাখে, হো হো, শাখায় শাখায় বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে জমলো মেলা। ও সে বাঁকে বাঁকে জমলো মেলা, মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আহায়া এ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পথিক নবী।
আমি ইনশাল্লাহ আসছি কালের কণ্ঠের কালের সুরে। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।